বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক বাংলা, শার্শা উপজেলা কলেজ, শার্শা, যশোর। আমাদের আজকের যে বিষয়, যে পাঠটি আমরা পড়ব, বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ, সাহিত্য পাঠ গ্রন্থের একটি প্রবন্ধ আমরা আজকে পড়ব। প্রবন্ধটির লেখিকা, প্রবন্ধকার, তাই বলি আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমরা সবাই চিনি। আজকে তার রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ প্রবন্ধটি পড়ব। গৃহ প্রবন্ধে পড়তে যেয়ে আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখক পরিচিতি গতদিন ক্লাসে আলোচনা করেছি। তোমাদেরকে বলেছিলাম আজকে প্রবন্ধটি পড়বা সবাই, পড়ার পরে আমরা বুঝতে পারবো। একটি ছবি তোমাদের সামনে দিয়েছি, গৃহ। প্রবন্ধটির নাম গৃহ। গৃহ প্রবন্ধটি রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিঝুল গ্রন্থের অন্তর্গত। আর একটি ছবি সামনে দিয়ে দেখো, সমতা, নারী পুরুষ দুজনেরই সমান অধিকার। অথচ গৃহে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন গৃহ প্রবন্ধে তৎকালীন সমাজে নারীর মূল্য ও মর্যাদার দিক সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আমরা উপরে দুটি চিত্র দেখো, চারটি চিত্র আমরা এখানে দেখব। আগে দেখলাম দাড়িপাল্লা, নারী পুরুষ সমান দুই দিকেই। আর এখানে আমরা চারটি চিত্রের উপরে দুইটি চিত্র দেখো, গ্রাম্য চিত্র, যেখানে নারীরা একাই কাজ করছে, এমনকি বাচ্চা কোলে নিয়ে তারা রান্নার কাজ করছে। তারপরে দেখো নারী পুরুষ একই সাথে তারা কাজ করছে, যে শ্রমিক। তারপরে আমরা দেখতে পাচ্ছি অফিস আদালতেও নারী পুরুষের যে পাশাপাশি বসে কাজের যে গতি, এটা আমাদের বেগম রোকেয়া তৎকালীন যে নারী, তৎকালীন সমাজে নারীর যে মূল্য ও মর্যাদা ছিল না, নারী যে শুধু গৃহে অবস্থান করত, সে বিষয়টি গৃহসুখ থেকে তারা সবসময় বঞ্চিত ছিল, সে কথা এখানে বলা হয়েছে। পরবর্তীতে দেখো আমরা দুইটি ছবিতে দেখতে পাচ্ছি যে সেখানে নারী পুরুষের প্রতি সে যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি আর নাই, সেখানে পরিবর্তন আনা সম্ভব হয়েছে। আর সেটা বেগম রোকেয়ার ঐকান্তিক প্রচেষ্টায় হয়তো আজকে আমরা এই সফলতাটুকু পেয়েছি। কিন্তু আজকে রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ প্রবন্ধের যে বিষয়টি, যে মূল যে বিষয়, বক্তব্য বিষয়, সেটা আমরা একটু আলোচনা করি। তিনি তৎকালীন যে অধিকাংশ ভারতবর্ষ, তখন বাংলাদেশ ভারত একাকার ছিল, ভারতবর্ষের নারীর যে গৃহসুখ থেকে বঞ্চিত ছিল, সে বিষয়টি মূলত এখানে তুলে ধরেছেন লেখিকা। গৃহ প্রবন্ধে বলেছেন, একবার তিনি এক আত্মীয়র বাসায়, আত্মীয় মানে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেখানে তিনি এক অদ্ভুত অভিজ্ঞতার যে সম্মুখীন হয়েছিলেন। তিনি সেই বাড়িতে গিয়েছিলেন, যাওয়ার পরে সেখানকার মেয়েরা কখনোই বাইরে বের হন না, তার নিজ বাড়ির আঙ্গনের মধ্যেই তাদের চলাচল সীমাবদ্ধ থাকে। তারা কখনো গাড়ি ঘোড়ায় বা যানবাহনে চড়েননি। তাদের আপনজন, আত্মীয় স্বজনের বাড়িগুলো পাশাপাশি, ফলে তাদের বাইরে খুব বেশি যেতে হতো না। এটি তারা তাদের ঐতিহ্য এবং বংশ গৌরব বলেই মনে করত। আর এমন অবস্থায় থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়াই ছিল না। মূলত অন্তঃপুরবাসিনী এই নারীদের জীবনযাপন বলতে গিয়ে লেখিকা যেসব আলোচনা করেছেন, তাতে তৎকালীন নারীর যে দুর্গতি ও শোচনীয় অবস্থা, সেটা কিন্তু সেখানে বহিঃপ্রকাশ ঘটেছে। তারপরে দেখো, সাধারণ কর্মকাণ্ড থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা নারীদের সেই দুর্গতির শোচনীয় অবস্থা প্রকাশ আমরা গৃহ প্রবন্ধে পাই। সাধারণ যে কর্মক্লান্ত মানুষ যখন গৃহে ফিরে হাঁপ ছেড়ে বাসে, বিশ্রামের চেষ্টা করে, বিশ্রাম নেওয়ার জন্য ঘরে ফেরে,
অবকাশ যাপনের সুযোগ কিন্তু পুরুষের থাকলেও তৎকালীন নারীদের ছিল না। ওটা আমরা দেখবো যে লেখিকা যে জামালপুরে তার আত্মীয় বাড়িতে গিয়েছিলেন, সেখানে দেখার পরে যে ধারণা তার হয়েছিল সেই প্রেক্ষাপটে দেখো, ফলে তারা গৃহে অবস্থান করেও যে গৃহের অধিকার থেকে তারা সবসময় বঞ্চিত থাকতো। তারা অন্তঃপুরে সারা জীবন অন্তরীণ হয়ে যে মানবতার জীবন যাপন কাটিয়েছে, নারীরা তাদের অভিভাবকদের বাড়িতে নিজের গৃহ ভাবতে কখনো সাহস পাইত না, কারণ তারা সেখানে নানাভাবে নিপীড়িত নিগৃহীত হয়েছেন। নারীর যে সেই অসহায়ত্ব দুরবস্থার কথাটি লেখক এই গৃহ প্রবন্ধে বর্ণনা করেছেন। তিনি বিশেষ করে কুমারী, সধবা, বিধবা সব শ্রেণীর নারীর সামাজিক মর্যাদা এবং পুরুষ দ্বারা যে অবহেলার শিকার হওয়ার যে করুণ বর্ণনা তিনি এই গৃহ প্রবন্ধে দিয়েছেন। প্রবন্ধে বিধবাদের অবস্থা শোচনীয় বলে তিনি বর্ণনাও করেছেন। অন্যথায় দেখো, স্ত্রী দিনের পর দিন মানবতার জীবনযাপন করলেও স্বামী সেদিকে কোনো ভ্রুক্ষেপ করেনি, বরং স্বামীর জৌলুসতা সবসময় ঢাকা পড়ে থাকে। লেখিকা তৎকালীন নারীদের যে সামাজিক অবস্থান সম্পর্কে বলতে গিয়ে নারী যে গৃহমুখী, অসুখী, পরাধীন জীবন যন্ত্রণাকে নির্দেশ করার কথাই কিন্তু এখানে বলেছেন। তিনি বন্ধুর বাড়িতে সেই জামালপুরে গিয়ে সেখানে অন্তঃপুরবাসী জীবনে অভ্যস্ত যে মহিলা হাসিনা ও জমিলার সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাদের প্রতি যে অবহেলা ও অমর্যাদার পরিচয় তিনি পেয়েছিলেন, সে কথাই কিন্তু গৃহ প্রবন্ধে তিনি উত্থাপন করেছেন। স্বামী আর যাই করুক না কেন, তারা কোনো প্রতিবাদ করার ক্ষমতা তারা রাখে না। স্বামী অনেক জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় থাকলেও স্ত্রী থাকে জীর্ণ অবস্থায়। গৃহ প্রবন্ধে লেখিকা স্বামী ও স্ত্রীর মূল্য মর্যাদার ক্ষেত্রে যে বৈষম্য, সে বৈষম্যগুলো তিনি ব্যাখ্যা করেছেন। পুরুষ নারীদের নানাভাবে শাসনে রাখার নিয়ম তৈরি করে এবং তা সেই কি বলা চলে সৃষ্টিলগ্ন থেকেই যেন সেটা নিয়ম তৈরি করেছে এবং প্রয়োগ করে আসছে। অথচ তারা নিজেরা থাকে সেই, পুরুষ জাতি সবসময় থাকে সেই আইনের ঊর্ধ্বে। পুরুষরা নিজের ক্ষমতা কূটকৌশল দ্বারা কিভাবে আইনকে নিজের করে নেয়, এবং লেখিকা সেই দিকটি বারবার তুলে ধরেছেন এই প্রবন্ধে। তিনি এই প্রবন্ধে নারীর গৃহসুখের অন্তরায় এবং গৃহসুখের যে উপায় সে সম্পর্কেও তিনি যুক্তির তর্কের মাধ্যমে তার মতামত প্রকাশ করেছেন। তার মতে যত নিষ্ঠুরই হোক না কেন, বাস্তবতা সামনে আনতে না পারলে কোনো সমস্যারই কিন্তু সমাধান করা সম্ভব নয়। তিনি গৃহ প্রবন্ধে দেখিয়েছেন, আমরা কয়েকটি ছবি দেখলাম, সেখানেও কিন্তু দেখেছি যে নারীর প্রতি পুরুষের যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে কখনোই তা সম্ভব নয়। আবার শিক্ষা অর্জন করে নারীদেরকে আত্মসচেতন এবং স্বনির্ভর না হলে নারীরাও তাদের ন্যায্য অধিকার কখনো ফিরে পাবে না। বেগম রোকেয়া তার নারী জাগরণের, নারী আন্দোলনমুখী যে লেখাগুলো তিনি লিখেছেন, সেখানে কিন্তু ওই নারী পুরুষের বৈষম্য দূরীভূত করে এবং নারী পুরুষের যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি সেটার পরিবর্তন তিনি আনতে চেয়েছেন। কাজেই গৃহের সুখের জন্য নারী পুরুষের বৈষম্যর অবসান না হলে আর কোনোভাবেই আমরা উত্তরোত্তর এগিয়ে যেতে পারবো না। আর এই নারী পুরুষের গৃহের সুখ শান্তির একমাত্র প্রধান উপায় হলো নারী পুরুষের বৈষম্যের অবসানের বিকল্প আর কোনো কিছু নেই। এটাই মূলত গৃহ প্রবন্ধের মূল যে বিষয়। আমরা আগামী দিন ক্লাসে একসাথে সব পড়লে, যেহেতু প্রবন্ধ কঠিন, প্রবন্ধের প্রত্যেকটি লাইন আমাদের অনেক জানা লাগবে। এগুলো যদি না জানি তাহলে আমরা যে ঠিক প্রশ্ন এবং যে সৃজনশীলের ক খ ভালো উত্তর দিতে পারবো না। এই কারণে তোমরা বাড়িতে সবাই এগুলো আবারও পড়ো। আরো একটি ক্লাস নেব তোমাদের পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকা সম্পর্কে, সেদিন আলোচনা করবো। আজকে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।